স্টেপগুলোকে যদি তুমি ফলো করতে পারো, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন লাগবে না। ঠিক আছে, এই স্টেপটাকে তোমাকে শুনতে হবে। মানে তোমার যদি মনে করো পরীক্ষা যত কঠিন কোশ্চেন আসুক, আমি যে পয়েন্টগুলো এবার বলতে চলেছি সেই পয়েন্টগুলো যদি শুনে চলো, আর তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আমি দেখালাম এতক্ষণ ধরে, সেই ভুলগুলো যদি তুমি দ্বিতীয়বার না করো এবং যে স্টেপগুলো বলতে চলেছে সেগুলো যদি মেনে চলো, তোমার পরীক্ষার প্রশ্ন কখনো কঠিন লাগবেও না। কি কি ভুল একটুখানি দেখো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। যারা এই সবে সেমিস্টার এক্সাম শেষ করে এসছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছো ক্লাস 11 এর ক্ষেত্রে এবং ক্লাস 12 এর ক্ষেত্রে থার্ড সেমিস্টারের এক্সাম দিয়েছো, এবং আগামী সেমিস্টারের জন্য যারা ভাবছো যে আগামী সেমিস্টারের পরীক্ষা আমাদের কেমন হতে চলেছে, আগামী সেমিস্টারের যে প্রশ্ন সেই প্রশ্ন কি কঠিন হবে, বা অনেকের মধ্যে এরকম আছে স্যার অনেকের হয়তো সেমিস্টার ভালো যায়নি, এই সেমিস্টার আসছে যে সেমিস্টারটা সেটা কি খারাপ যাবে, বা এই সেমিস্টারে আমার ভালো হয়নি, আবার কি আগামী সেমিস্টারটাও কি আমি খারাপ দেব, এইরকম যাদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে, বা যাদের মনে হচ্ছে হয়তো আগের সেমিস্টারে আমি ব্যর্থ হয়ে গেছি, হয়তো নেক্সট সেমিস্টার হয়তো আমি পারবো না, হয়তো মনে হচ্ছে যে এই সেমিস্টারে আমি কিছু পারিনি, পরের সেমিস্টারে হয়তো আমার দ্বারা সম্ভব না, হয়তো আমি একটা খিল্লির পাত্র, হয়তো আমি একটা মজার পাত্র, হয়তো এইরকম যাদের চিন্তা ভাবনা রয়েছে, বা যাদের মনে হচ্ছে হয়তো পরে আমি আর এই সেমিস্টারে যেরকম কোশ্চেন কঠিন হয়েছে, কিছু স্টুডেন্ট আমাকে বলেছে যেরকম ক্লাস 12 এর ক্ষেত্রে ফিজিক্সের কোশ্চেন অনেকের কঠিন লেগেছে, বা 11 এর ক্ষেত্রেও কিছু স্কুলের কোশ্চেন কঠিন লেগেছে, তো সেইটার জন্য অনেকের মনে হচ্ছে হয়তো সামনের সেমিস্টারেও আমার হয়তো পরীক্ষার কোশ্চেন এরকমই কঠিন হবে, বা এরকম যদি আসেও আমি হয়তো কিছু করতে পারবো না। আজকে আমি তোমাদেরকে শেখাবো যদি পরীক্ষার প্রশ্ন কঠিনও হয় তবু তুমি কি করে বা কি ওয়েতে পড়াশোনাটা গোটা সেমিস্টার করলে তোমার কোনো টেনশন থাকবে না সেমিস্টারের শেষ অবধি। সেই পুরো ওয়েটা, সেই পুরো প্রসেসটা আজকের ক্লাসে আমি তোমাদেরকে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। সবার আগে আমি দেখাবো যারা এই সেমিস্টার 1 এবং এইবারে সেমিস্টার নাম্বার 3 এই দুটো সেমিস্টার দিয়েছিলে, সেই সেমিস্টারে তুমি যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো আগে তোমাদেরকে আমি দেখাবো। সবার আগে দেখাবো কি কি ভুলের জন্য তোমার এই সেমিস্টারটা খারাপ হয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমত আমি তোমাদের জন্য কিছু পয়েন্ট লিখে এনেছি। তোমরা বেসিক ভালোভাবে শেখোনি। যে টিচারের কাছে তুমি পড়তে বা যে স্যারকে তুমি হয়তো অনলাইন বা অফলাইনে তুমি পেয়েছিলে, সেখানে হয়তো তোমাকে বেসিক থেকে ভালোভাবে শেখানো হয়নি। আমি যেমন দেখেছি ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি লাগে বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন, বেসিক ট্রিগনোমেট্রি, বা আরো অনেক কিছু জিনিস তোমাদের কাজে লাগে। সেই বেসিক জিনিসগুলো তোমাদেরকে হয়তো ঠিকভাবে শেখানো হয়নি, তাই জন্য তোমাদের অনেকেরই বেসিক না জানার জন্য এই প্রবলেমটা রয়ে গেছে, বেসিকটাকে ঠিকভাবে না শেখার জন্য এই সমস্যাটা রয়ে গেছে। তো বেসিক ঠিকভাবে না শেখাটা একটা বড় ইস্যু। বা হয়তো হতে পারে যে তুমি যেখানে পড়তে যেতে সেখানে গিয়ে হয়তো তুমি ব্যাচের মধ্যে প্রশ্ন করতে পারতে না, তোমার হয়তো কোনো জায়গায় ডাউট রয়ে গেছে, তোমার হয়তো অনেক জায়গাতে অনেক সমস্যা রয়ে গেছে, অনেক প্রবলেম রয়ে গেছে, কিন্তু তোমার মনে হতো আমি যদি কোশ্চেন করি আমাকে যদি সবাই খিল্লি ওড়ায়, বন্ধুরা যদি আমাকে দেখে হাসে, বা স্যার যদি আমাকে বকা দেয়, ব্যাচের মধ্যে যখন অনেক স্টুডেন্ট থাকে ছেলেমেয়েদের এটা মনে হয়। তো বেসিক না শেখা, ব্যাচের মধ্যে খিল্লির পাত্র হওয়ার একটা ভয়, এবং একটা ফিজিক্সের টপিক পড়বার জন্য বা একটা ম্যাথের টপিক পড়বার জন্য যে বেসিক বা আগের যে জিনিসগুলো জানার দরকার আছে সেগুলো না শেখার জন্য তোমার মধ্যে সেই ভয়টা ছিল। আর এই বেসিক না শেখার জন্য তুমি আগের সেমিস্টারটা ভালোভাবে রেডি করতে পারোনি। তুমি যেখানে পড়তে হয়তো সেখানে ডেইলি বা তোমার হচ্ছে একটা চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্টের প্রয়োজন, ইউনিট ওয়াইজ যে মক টেস্টের প্রয়োজন আছে, সেই মক টেস্টগুলো হয়তো তোমাকে নেওয়া হয়নি, বা ইয়ারের এন্ডিংয়ে যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে, নেওয়া দরকার, সেগুলো তোমার হয়তো পাওনি মক টেস্ট দিতে। ডাউট ক্লিয়ার না হওয়া। প্রথম কথা, আমি বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি যে স্টুডেন্টরা এমন একটা জায়গাতে 11 বা 12 স্টার্টিংয়ে যায় যেখানে হয়তো স্যার পড়াচ্ছেন, হয়তো তোমার মাথায় কিছু যাচ্ছে না জিনিসগুলো, তুমি হয়তো কিছু জিনিস বুঝতেই পারছো না, স্যার কি বলছে কিছু মাথায় যাচ্ছে না, কিচ্ছু তুমি বুঝতে পারছো না, এবং এক একটা চ্যাপ্টার তুমি পড়ছো, পরের চ্যাপ্টারে যাচ্ছ, আগের চ্যাপ্টারে ডাউট থেকে যাচ্ছে, সেই চ্যাপ্টার পরে তারপরে চ্যাপ্টারে যাচ্ছ, তার আগে চ্যাপ্টারে ডাউট থেকে যাচ্ছে। এই যে ডাউট থেকে যাওয়া, এই ডাউট থেকে যাওয়াটা তোমার একটা সমস্যার বিষয়। শর্ট নোটস না রেডি করা। দেখো তুমি চ্যাপ্টার পড়ছো,
চ্যাপ্টার পড়বার পর তোমার কনসেপ্ট তৈরি হচ্ছে, নোটসও বানাচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু তুমি এই গোটা চ্যাপ্টার বারবার তুমি পড়তে পারবে না। ধরো আজকে তুমি একটা চ্যাপ্টার পড়েছো, তুমি টুডে একটা চ্যাপ্টার পড়ার পর টুমোরো আর তার পরের দিন তোমাকে একটা নতুন চ্যাপ্টার পড়তে হবে, তখন দেখবে তুমি তার আগের চ্যাপ্টার ভুলে গেছো। এরকম হয় তোমার ক্ষেত্রে, তুমি নিশ্চয়ই দেখেছো। তখন কি তোমার সম্ভব যে একটা চ্যাপ্টার তোমাকে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ম্যাথ পড়তে হয়, বায়োলজি পড়তে হয়, আরো কত সাবজেক্ট তোমাকে পড়তে হয়? তখন তো তোমার পক্ষে পসিবল না যে তোমার এই পুরো চ্যাপ্টারটাকে পুরোটাকে ধরে পড়া। এটা তো পসিবল কি কোনোদিন? পসিবল না। তাহলে সেই সময় তোমাকে কি করতে হবে? সেই সময় যদি তোমার হাতে একটা শর্ট নোটস থাকে, তুমি একবার শর্ট নোটসটাকে যদি চোখ বোলাও, বা ট্রেনে যেতে যেতে ট্রাভেল করতে করতে বা কারোর বাড়িতে হয়তো ঘুরতে গেছো বা কোথাও গেছো, সেই শর্ট নোটসটাকে যদি পকেট ডায়েরির মধ্যে যেটা শর্ট নোটস মতো বানিয়ে রাখো এবং সেটাকে যদি চোখ বোলাও, তুমি দেখবে শর্ট নোটস তোমাকে পুরো চ্যাপ্টারটাকে মনে করিয়ে দিতে পারে। বা এই যে মাইন্ড ম্যাপ যদি তোমার কাছে করা থাকে, তাহলে মাইন্ড ম্যাপের মাধ্যমে তুমি হচ্ছে পুরো জিনিসটাকে একটা সামারি আকারে তোমার ব্রেনের মধ্যে ফিট হয়ে থাকবে। তুমি চাইলেও টপিকটাকে ভুলবে না। হয়তো চ্যাপ্টারের খুব ডিপ নলেজ না থাকলেও তুমি চ্যাপ্টার একটা মানে ওই টাইমে দাঁড়িয়ে যদি তোমায় কিছু কোশ্চেন সলভ করতে দেওয়া হয়, তুমি ওই টাইমে কিছু কোশ্চেন সলভ করে দিতে পারবে। একটা সামারি টাইপের নলেজ হলেও তোমার থাকবে। তারপরে তোমার কাছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক না সলভ করা। তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ জায়গাতেই এরকম ভাবে ক্লাস হয় যে একটা চ্যাপ্টারে 4টে কোশ্চেন কলাম হয়ে গেল, চ্যাপ্টার শেষ, পরের চ্যাপ্টার ধরবো, 5টা 6টা কোশ্চেন কলাম, চ্যাপ্টার শেষ। অঙ্কর ক্ষেত্রে, এসএনদের ক্ষেত্রে অনেকে পুরো করায়ও না, বা কোয়েশ্চেন ব্যাংক পুরো করায় না, ওই তো 4-5টা করে দিয়েছি, পরে সব সেম টাইপ, বাকিগুলো নিজে হাতে করে নিবি। এই যে জিনিসটা করা, এই কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে না করা, বা আমি যদি এসএনদেও ফলো করি, বা আমি যদি ছায়া প্রকাশনী বা অন্য যে কোনো বই ফলো করছি, কিন্তু সেই বইটাকে ডিটেলসে সলভ করছি না, 2টো কি 3টে অঙ্ক আমি করে দিচ্ছে, দিয়ে বলে দেয় হ্যাঁ পরের বাকি অঙ্ক সব নিজে হাতে করে নিবি। এই যে জিনিসগুলো করা, এই জিনিসগুলোর জন্য দেখবে পুরো ডিটেলসে না সলভ করবার জন্য তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকতে পারে, বা পরীক্ষা তোমার খারাপ হয়ে থাকতে পারে। এবং আর একটা সব থেকে ভাইটাল পয়েন্ট আমি যেটা মনে করি, যে হয়তো সারাটা সেমিস্টার তোমার পড়াশোনা হয়নি, হতে পারে সেটা পারিবারিক সমস্যার কারণে, হতে পারে তুমি ইচ্ছা করে পড়োনি, হতে পারে তুমি এই কালকে পড়বো, পরশুদিন পড়বো, তারপরের দিন পড়বো, এই 2 মিনিট পর পড়ে নিচ্ছি, হয়তো 5 মিনিট একটু মোবাইল ঘেটে নিই, একটু ইনস্টাগ্রাম করে নিই, একটু রিলস ঘেটে নিই, একটু ফেসবুক দেখে নিই না, ঠিক আছে 5 মিনিট পর পড়বো, এই কালকে পড়বো, 10 মিনিট পর পড়ে নেবো, 2 ঘন্টা পর পড়বো, ওই করতে করতে ফোন ঘাটতে ঘাটতে কখন যে গোটা সেমিস্টারটা কেটে যায় তুমি নিজেও বুঝতে পারো না। তাই প্রথম থেকে না পড়া একটা বিশাল বড় ব্যাকড্রপ। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যালের মাধ্যমে সাবজেক্ট না বোঝানো। তুমি অনেক জায়গা পড়েছো, সাবজেক্টে ইন্টারেস্ট পাওনি, কারণ একটা টপিককে যে প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাতে হবে, বা একটা টপিককে তোমাকে যে প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাকে যে শেখানো উচিত, ফিজিক্স বা ম্যাথামেটিক্স এর মতন সাবজেক্ট অনেকে কিছু কোশ্চেন করিয়ে দেয় যে হয়ে গেল সব শেষ না। ফিজিক্সের মতন চ্যাপ্টার, বা মাধ্যমিকের তোমার হচ্ছে ম্যাথামেটিক্সের মতন যে সাবজেক্ট, বা কেমিস্ট্রির মতো বা বায়োলজির মতো যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, সেগুলোকে আমি অন্তত মনে করি প্র্যাকটিক্যাল নলেজ থাকাটা তার উপর প্রয়োজন। শুধু শেখার দরকার শিখলাম, করার দরকার করে গেলাম, পরীক্ষায় নাম্বার পেতে হবে, ওরকম একটা টেন্ডেন্সি নিয়ে গেলাম, হবে না। প্র্যাকটিক্যালি তোমাকে শিখতে হবে, কনসেপচুয়ালি, কনসেপ্টের মাধ্যমে তোমাদেরকে শেখাতে হবে। ওই প্র্যাকটিক্যাল নলেজ না থাকাটা, বা আমি বলতে পারি সাবজেক্টে ইন্টারেস্ট না পাওয়া। সাবজেক্টের ইন্টারেস্ট কখন মানুষ পায় না? যখন একটা সাবজেক্টকে ঠিকভাবে সে পারে না, তখনই তার ইন্টারেস্ট চলে যায়। মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি ধরো একটা সাবজেক্টকে পড়ছো, আমি আমার একটা কথা বলছি, এবার তুমি ফিজিক্সের কিছু কোশ্চেন ধরো একটা চ্যাপ্টার উপর করছো, প্রথম কোশ্চেন করলো মিললো না, ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন করলে মিললো না, থার্ড কোশ্চেন করলে মিললো না, ফোর্থ কোশ্চেন করলে যখন দেখবে যে 2টো 3টে 4টে কোশ্চেন করার পর তোমার যখন মিলছে না, বা তুমি চাইলেও চেষ্টা করে হচ্ছে না, তখন তোমার আর পড়তে ভালো লাগবে না, তোর কিছুই পাচ্ছি না, ভালোই লাগছে না কিছু। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি যখন যেখানে পড়ছো সেখান থেকে যখন তুমি সেই জিনিসটাকে স্যারের কাছ থেকে শিখতেই পারছো না, স্যার কি পড়াচ্ছে তোমার মাথায় যাচ্ছেই না, কনসেপ্টটা তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না, এরকম যখন কেস তৈরি হবে, তুমি প্রথম থেকে না পড়াশোনা এবং হচ্ছে তোমার এই সাবজেক্টের ইন্টারেস্ট না পাওয়ার জন্য তোমার একটা টাইম পর সাবজেক্টটা পড়তে ইচ্ছা করবে না। এবং এটার কারণে তোমার যে 11-এর যে এক্সাম গেল ফার্স্ট সেমিস্টার, এবং 12-এর যে এক্সাম গেল সেই সেমিস্টার এক্সাম তোমার খারাপ হয়ে থাকতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? সবার আগে যদি আমরা চাই যে পরের সেমিস্টারে যেরকমই কোশ্চেন করুক না কেন আমি সেখান থেকে বাজিমাত করে বেরিয়ে আসবো, তাহলে সবার আগে আমি তোমাকে বলবো এই যে প্রবলেমগুলো, এই যে সমস্যাগুলো, এগুলোকে আগে বার করতে হবে, এইগুলোকে আগে আমাদের মধ্যে থেকে দূর করতে হবে, এগুলোকে আগে হাঁটাতে হবে, তবে গিয়ে আমি সামনের সেমিস্টারে পুরো ছক্কা মারতে পারি, সামনের সেমিস্টারে আমি ধোঁয়া উড়িয়ে রেখে দিতে পারি। তখনই পসিবল যদি আমি এই ভুলগুলো, এই মিস্টেকগুলো না করি। এবং
আমি তোমাদেরকে আরো কিছু পয়েন্ট আমি লিখেছি যে কারণের জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে। রেগুলার বেসিসে পড়াশোনা না করা, যেটা আমি অলরেডি উল্লেখ করলাম। খারাপ বন্ধুদের মধ্যে মানুষ অনেকেই মিশে যায়, স্পেশালি 11-এ উঠলে। বন্ধুদের সঙ্গে টাইম পাস হচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, এখানে ঘুরছে ওখানে ঘুরছে, শপিং মল যাচ্ছে, রেস্টুরেন্ট ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, গঙ্গার ঘাটে বসে ওখানে আড্ডা মারছে, অনেকে প্রেমিক প্রেমিকা পেয়ে যায়, বান্ধবী পেয়ে যায়, তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে, মস্তি করছে। এই খারাপ বন্ধু সঙ্গ ত্যাগ করতে হবে। তারপরে মোবাইল ঘাঁটা, এটা এখনকার সমাজের মানে একটা জেনারেশন এরকম একটা জায়গায় চলে এসছে, তাদের একটা বিশাল বড় রোগ মোবাইল নিয়ে ঘাঁটা। কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রাম করা, রিল করা, গেম খেলা। কখন যে তুমি 5 মিনিটের জন্য করবো, এই 5 মিনিটটা যে কখন 5 ঘন্টা পরিণত হচ্ছে তুমি নিজেও জানো না। তোমার এই মোবাইল তোমাকে শেষ করে দিচ্ছে। মোবাইলটাকে যদি তুমি তোমার অনলাইন ক্লাসের জন্য কাজে লাগাও, ইউটিউবে কোনো স্যারের ক্লাস দেখছো সেটার জন্য কাজে লাগাও, বা কোনো মক টেস্ট দিচ্ছ তার জন্য কাজে লাগাও, বা কোনো ইনফরমেশন গ্যাদার করছো, গুগল থেকে সার্চ করে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন খাতায় নোট ডাউন করছো, তার জন্য কাজে লাগাও, দেন ইট ইজ ওকে। কিন্তু যখন তুমি সেটাকে নিয়ে তুমি কোনো এমন জিনিস ইউজ করছো যেটা তোমাকে কোনো প্রোডাক্টিভ কিছু দিচ্ছে না, এই মোবাইল ঘাটার জন্য তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পারিবারিক সমস্যা, অনেক ফ্যামিলিতে এরকমও দেখা যাচ্ছে, বাবা মার মধ্যে অশান্তি ঝামেলা, ফ্যামিলির মধ্যে সারাক্ষণ ঝামেলা অশান্তি বেঁধে রয়েছে, এবং আরো অনেক রকম সমস্যা হচ্ছে। তো পারিবারিক সমস্যা একটা বিগেস্ট ইস্যু পারিবারিক সমস্যা। এবং মেন্টাল প্রেশার, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ফ্যামিলিতে কেউ মারা গেছে, বা কারোর হয়তো কিছু হয়েছে, বা কারোর ক্ষেত্রে এরকম হয়েছে ব্রেকআপ হয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে, মেন্টাল প্রেশারে পড়ে গেল, ছেলে 2 মাস ধরে 3 মাস ধরে পড়ছেই না। মেন্টাল প্রেশার একটা বিশাল বড় ইস্যু। এবং এই ইস্যুগুলো বাদ দিয়ে তারপর আসে তোমার পরীক্ষার হলে ঢোকার পর ইস্যু। 52 পেজের কোশ্চেন যখন তুমি দেখো, তুমি একটা কথা চিন্তা করে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে 52 পেজের কোশ্চেন হয়েছে, সেখানে একটা কোশ্চেন বাংলা ভার্সানে রয়েছে, তারপর হিন্দি ভার্সান, তারপরে আবার ইংলিশ ভার্সান। একটা পেজে একটা করে কোশ্চেন বা 2টো পেজে একটা করে কোশ্চেন হয়েছে। তো এরকম হওয়ার জন্য ছেলেমেয়েরা পুরো কোশ্চেন পেপারটা কমপ্লিটই করতে পারছে না, পুরো কোশ্চেন পেপারটা ধরে কমপ্লিটই করতে পারছে না। কখন সে উল্টে 34 নাম্বার কোশ্চেনে যাবে, কখন সে উল্টে 30 নাম্বার কোশ্চেনে যাবে, সেই কোশ্চেন উল্টাতেই তার সময় চলে যাচ্ছে। এই কোশ্চেন 52 পেজের করাটা খুব বড় একটা ইস্যু। দেন টাইম ম্যানেজমেন্ট না করতে পারা। তুমি দেখেছো এইবারের বোর্ডের পরীক্ষার যে কোশ্চেন হয়েছে, কিছু কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো লেন্দি ছিল, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সেগুলো সলিউশন হয় না, বা সাধারণ নিয়মেও হয় না। কারণ কিছু কোশ্চেন এরকমও এসেছিল আগের বছরে, যেগুলো 5 নম্বরে পড়তো বা 4 নম্বরে পড়তো ম্যাথসের ক্ষেত্রে বলছি, সেই কোশ্চেনগুলো ছোট করে এমসিকিউতে দিয়ে দিয়েছে, সেটার শর্টে করা যাবে না। তো টাইম ম্যানেজমেন্ট না করতে পারা, মানে যখন এক্সাম দিচ্ছিলে, সেটা একটা বড় ইস্যু। তারপর আনএক্সপেক্টেড কোশ্চেন, তুমি দেখেছো এবারে কিছু কোশ্চেন নিট যেই থেকে ডাইরেক্টলি তুলে দিচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রেও তুলেছে, ম্যাথের ক্ষেত্রেও তুলেছে, বায়োলজির ক্ষেত্রে আমি দেখলাম কিছু কোশ্চেন নিট থেকে দিয়েছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তুলেছে। তো নিটের থেকে বা জেইর থেকে কিছু কোশ্চেন দিয়ে ছেলেমেয়েরা যেটা এক্সপেক্ট করেনি, সেই জিনিসগুলোতে ছেলেমেয়েদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এবং এক্সাম হলে নার্ভাসনেস, মানুষ এক্সাম হলে ঢুকলেই তাদের একটা নার্ভাসনেস কাজ করে যে আমি হয়তো আমার দ্বারা কিছু হবে না, আমি হয়তো পারবো না, আমি হয়তো আমার দ্বারা হয়তো সম্ভব না। এইটা একটা নার্ভাসনেস সবসময় কাজ করে, সবসময় নার্ভাসনেস কাজ করে। তারপরে তো রুমের মধ্যে এসে বারবার এইটা সাইন করো, ওইটা সাইন করো, কেউ ডিস্টার্ব করছে, কেউ অন্য জিনিস নিয়ে গল্প করছে। হ্যাঁ, তো এক্সাম হলের যে মানে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আমাকে রিপোর্ট জানিয়েছে, ক্লাসের মধ্যে পড়ানোর জিনিস বাদ দিয়ে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যারা গার্ড পড়েছে তারা এরকম করছে, যার ফলে কিছু স্টুডেন্টের সমস্যা হয়েছে। তাহলে এক্সাম হলের যে নার্ভাসনেস, এই জিনিসটা খুব বড় একটা ইস্যু। এবং এই প্রবলেমগুলোকে, এই স্টেপগুলোকে যদি তুমি ওভারকাম করতে পারো, করবার পর আমি যে জিনিসগুলোকে বলবো সেই স্টেপগুলোকে যদি তুমি ফলো করতে পারো, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন লাগবে না। ঠিক আছে, এই স্টেপটাকে তোমাকে শুনতে হবে। মানে তোমার যদি মনে করো পরীক্ষা যত কঠিন কোশ্চেন আসুক না কেন, আমি যে পয়েন্টগুলো এবার বলতে চলেছি সেই পয়েন্টগুলো যদি শুনে চলো, আর তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আমি দেখালাম এতক্ষণ ধরে, সেই ভুলগুলো যদি তুমি দ্বিতীয়বার না করো এবং যে স্টেপগুলো বলতে চলেছি সেগুলো যদি মেনে চলো, তোমার পরীক্ষার প্রশ্ন কখনো কঠিন আসবে না, কখনো কঠিন লাগবেও না। কি কি ভুল একটুখানি দেখো, আর কি কি করতে হবে সেটাও দেখো। কি কি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। প্রথম কথা, বেসিক থেকে পড়তে হবে তোমাকে, ভালো করে টপিক বুঝতে হবে। এই দুটো জিনিস আগে বলে দিই। আগে যারা সেকেন্ড সেমিস্টারে পড়বে এবারে, বা 4th সেমিস্টারে পড়বে, আগের যে সেমিস্টারগুলো তুমি দিয়েছো
সেই সেমিস্টারগুলোর মধ্যে তুমি দেখো যে তুমি কোথায় ভুল করেছো, বা তুমি হচ্ছে কোন কোন টপিকগুলো এই সেমিস্টারটাকে বোঝবার জন্য লাগবে। যেরকম আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ইন্টিগ্রেশন আছে ক্লাস 12-এর 4th সেমিস্টারে ম্যাথের। তো সেইটা বোঝবার জন্য যে কোনো স্টুডেন্টকে আগের সেমিস্টারের ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, বেসিক ডেরিভেটিভ, এই ধরনের জিনিসগুলোর উপর নলেজ প্রয়োজন। তো সেই জিনিসগুলো আগে তোমাকে ঠিক করতে হবে নতুন সেমিস্টারে পড়া করার আগে। আগের সেমিস্টারে যে পড়াগুলো তোমার দরকার, যেগুলো না হলে তুমি এই সেমিস্টার বুঝতে পারবে না, আগের সেমিস্টারে পড়াগুলো তৈরি করতে হবে। আগের সেমিস্টারে পড়া তৈরি করতে হবে, ভালো করে টপিক বা কনসেপ্টগুলো বুঝতে হবে। মিনিমাম আমি তো মনে করি 4200+ প্রশ্ন সমাধান করতেই হবে, এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে সেই সাবজেক্টটাকে বুঝতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের সাবজেক্টগুলো বা বায়োলজির সাবজেক্টগুলো, এগুলো শুধু পড়লাম আর যা হোক করে বুঝে গেলাম না। কোনো প্র্যাকটিক্যাল বলতে যে সবসময় তোমাকে মডেলের মাধ্যমে বা কোনো প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে এরকমও না। কিছু প্র্যাকটিক্যাল স্টোরি বা কিছু মজার স্টোরি, কিছু ফান, কিছু গল্প বা কিছু প্র্যাকটিক্যাল ইন্টারেস্টিং জিনিস বা কিছু প্র্যাকটিক্যাল বোর্ডেও আজকাল দেখানো যায়, সেরকম জিনিসের মাধ্যমে প্র্যাকটিক্যাল যাতে তোমার মাথায় জিনিসটাকে ঢুকে যায়, সেই জিনিসগুলো করতে হবে। এবং প্র্যাকটিস সেট বা ডিপিপি ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। আজকে পড়বো, আজকে একটা চ্যাপ্টার শিখবো, তার কোশ্চেন আজকেই প্র্যাকটিস করবো। প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস সেট, ডিপিপি করতে হবে। যারা আমাদের কাছে ক্লাস করবে তাদেরকে আমরা এগুলো সবই দেবো। চ্যাপ্টার ওয়াইজ তোমার নোটস তৈরি করা প্রয়োজন। তোমার চ্যাপ্টারের উপর যদি কোনো ডাউট থাকে, আগে সেই ডাউট ক্লিয়ার করো, দেন তুমি তারপরে চ্যাপ্টারে যাও। প্রশ্নবিচিত্রা তুমি সমাধান করো, হাতের লেখা নোটস তৈরি করো নিজের হাতে। তুমি ভাবো আজকে যদি তোমার হাতে লেখা নোটস না থাকে, তুমি একটা জিনিস শিখছো, পড়ছো, পরীক্ষার সময় তুমি কি দেখে পড়বে? গোটা বই ধরে তুমি তখন পড়তে পারবে? সবকিছু পড়া তখন তোমার পক্ষে সম্ভব হবে? তুমি খাতায় যদি নোটস লিখে তৈরি করো, সেই নোটটা থেকে তুমি রিভিশন করে নিতে পারবে। প্রশ্নবিচিত্রা তোমার সমাধান করা প্রয়োজন আছে, চ্যাপ্টার ওয়াইজ তোমার ডাউট ক্লিয়ার করা প্রয়োজন আছে। চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি ডাউট ক্লিয়ার না করো, তুমি একটা কথা চিন্তা করতো, আজকে তুমি একটা চ্যাপ্টার আমি করছি, করতে করতে আমি তারপরে চ্যাপ্টারে চলে গেলাম, অথচ আমার আগের চ্যাপ্টারগুলোতে ডাউট থেকে গেল। তো যদি না করি, ডাউটই ক্লিয়ার যদি আমার না হয়, তাহলে আমি কি পরের চ্যাপ্টার বুঝবো? আগের চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টার লিঙ্ক হয় সায়েন্সের মধ্যে, ফিজিক্সের একটা চ্যাপ্টারের সাথে তারপরের চ্যাপ্টার লিঙ্ক হয়। তো আগের চ্যাপ্টারে আমার ডাউট থাকলে আমি তারপরের চ্যাপ্টার কি করে বুঝবো? তো সেই জিনিসটা আগে বোঝা প্রয়োজন। দেন আর একটা জিনিস হচ্ছে তোমাকে আমি বলবো, তুমি বারবার বলবো, এই শর্ট নোটস তৈরি করো, মাইন্ড ম্যাপ বানাও। শর্ট নোটস মানে হচ্ছে একটা চ্যাপ্টারের অল ফর্মুলা কনসেপ্ট ছোট করে একটা পেজের মধ্যে বা দুটো পেজের মধ্যে তোমাকে রেডি করতে হবে, যাতে তুমি যখন কোনো জায়গায় ট্রাভেল করছো বা কিছু করছো, ওই জিনিসটাকে দেখে পড়তে পারো। আর মাইন্ড ম্যাপ কিরকম টাইপের হয় জানো? ধরো আমি এখানটাতে লিখলাম মহাবিদ্রোহ, ঠিক আছে, আমি ইতিহাস দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখানে লিখলাম কত সালে হয়েছে, কে ফার্স্ট করেছিল, কোথা থেকে হয়েছে, সেই বিদ্রোহের শহীদকে, এরকমভাবে একটা ম্যাপের মতন, এরকমভাবে একটা মাইন্ড ম্যাপ টাইপের এরকম একটা বানিয়ে নিতে হবে। তাহলে একবার ওই ছকটার দিকে তাকাবে, তোমার পুরো কনসেপ্ট মাথা থেকে যাবে। এই জিনিসগুলো তোমায় করতে হবে। দেন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আগের চ্যাপ্টারের পিওয়াইকিউ সমাধান করতে হবে। যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো তার পিওয়াইকিউ সমাধান করবে। পিওয়াইকিউ সলিউশন করলেই তুমি ট্রেন্ডটাকে বুঝতে পারবে, যে বোর্ড কোন জায়গাগুলো ধরে ধরে কোশ্চেন করছে, বোর্ডের কোন জায়গার কোশ্চেনগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে। এই ট্রেন্ডটাকে বোঝা, ট্রেন্ডটাকে তুমি বুঝতে পারবে। আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে তোমাকে। যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টার উপর মক টেস্ট দাও, যে চ্যাপ্টার পড়বে সেটার উপর মক টেস্ট দাও। আচ্ছা, আর এইগুলোই হচ্ছে তোমাদের মেন পয়েন্ট আমি যেগুলো বললাম, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলি, যারা আমাদের কাছে পড়বে, অনলাইন হোক কিংবা অফলাইন হোক, যারা আমাদের কাছে পড়বে, ঠিক আছে, যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে বা অফলাইনে অ্যাডমিশন নেবে, আমি এখানের প্রত্যেকটা জিনিস করাবো। আগে আমি তোমাদেরকে 12-এর যেটা 4th সেমিস্টার বা 11-এর যেটা 2nd সেমিস্টার, আগে আমি সেটা পড়াবো না। আগে আমি তোমাদেরকে তার আগের সেমিস্টারগুলোতে কি কি ডাউট আছে, কি কি সমস্যা আছে, আগে সেগুলোকে আমি বেসিক থেকে আমি তোমাদেরকে পড়াবো, ভালো করে তোমাদেরকে টপিক বোঝাবো। 4200+ কোশ্চেন আমি তোমাদেরকে সলিউশন করাবো, ধরে ধরে একদম পড়াবো। পুরো প্র্যাকটিস সেটের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে কনসেপচুয়ালি তোমাদেরকে বোঝাবো। প্র্যাকটিস সেট দেবো, ডিপিপি দেবো, এবং কোশ্চেন ব্যাংকের অল কোশ্চেন ধরে সলিউশন করাবো। যারা আগের বছর আমার কাছে অনলাইন পড়েছো বা অফলাইন পড়েছো সবাই জানে যে আমি পুরো কোশ্চেন ব্যাংকের অল কোশ্চেন ধরে ধরে করাই, এবং একদম জিনিসগুলোকে বেসিক থেকে ধরে ধরে বোঝাই। এই জিনিসগুলো আমি করাবো। যদি কেউ আমার কাছে অনলাইনে বা অফলাইনে অ্যাডমিশন নিতে চাও, অফলাইন এখন বর্তমানে বেলঘড়িয়া
বেলঘড়িয়া এবং আমার বাড়ির কাছেই নতুন বাজার, ঠিক আছে, বেলঘড়িয়া এবং এই নতুন বাজার এই দুই জায়গাতে পড়াচ্ছি। ওই দমদমার বেলঘড়িয়ার মাঝামাঝি পড়ে, আমার বাড়ির কাছে একটুখানি বেলঘড়িয়ার নতুন বাজারে ওখানে আমার ক্লাস চলছে। যদি চাও এখানে অ্যাডমিশন তোমরা অফলাইনে নিতে পারো, আর অনলাইনে করলে এই নাম্বারে কল করে নাও। আমি কোর্সের দামগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোর্সের দামগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদেরকে এটাও দেখাচ্ছি যে আমাদের কোর্স থেকে কীরকম কমন গেছে আগে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। যারা আগের বছরে আমাদের কাছ থেকে পড়েছো ফিজিক্স, তারা দেখে নাও এই জিনিসগুলো আমাদের কাছ থেকে কমন এসছে। এইটা আমি আগের দিনের ম্যারাথনের পরীক্ষার আগের দিন করেছি, কমন ছিল, কমন, ঠিক আছে। এইটার ওপর কোশ্চেন এসেছিল, RMI ভাক্সগাঁও মানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এটার ওপর কোশ্চেন এসছে, এটা আমি লাইভে এসে বুঝিয়েছিলাম, স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে কম্পাঙ্কগুলো সব আমি বুঝিয়েছিলাম, দেখো এগুলোই তোমার পরীক্ষাতে কমন এসেছিল এবারে, ঠিক আছে। এবার দেখো এই সূত্রগুলোর উপর কোশ্চেন পড়েছিল পরীক্ষাতে, এই যে 1/√μ0ε0 E0/B0 এগুলো করিয়েছি। দেন তোমাকে দেখো এই যে XL = XC, কখন বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ হয়, অনুনাদের শর্ত, এগুলো আমি করিয়েছিলাম লাইভে এসে, ডাইরেক্টলি করিয়েছিলাম। এই যে ট্রান্সফরমার VP/VS, NP/NS, IS/IP, এই ফর্মুলার উপর অঙ্ক করিয়েছিলাম, অঙ্ক আমি দেখাচ্ছি যে করিয়েছি, দেখো অঙ্ক করিয়েছি, দেখো সেই তোমার 1000 কিলোওয়াটের যে অঙ্ক, সেম জিনিস করিয়েছি, সেম জিনিস কমন এসছে, দেখতে পাচ্ছ চোখের সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ডেরিভেটিভের অঙ্ক, এই যে 60² - 5t + 1, এই ভ্যালুটাকে ডেরিভেটিভ করে তার জায়গায় টি এর মান পুট করে সলিউশন করা, এই জিনিস আমি করিয়েছি, সেই জিনিস পুরোপুরি কমন এসছে, ঠিক আছে। দেখো এই যে E = 200 sin এত টি, এখান থেকে ওই ওমেগার মান বার করা, বা তোমার হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করা বা ERMS ক্যালকুলেশন করা, এগুলো আমি করিয়েছি, সেগুলো থেকে ডাইরেক্টলি কমন পড়েছে পরীক্ষাতে কোশ্চেন, ঠিক আছে। আমি এরকম তোমাকে আরও অনেক কোশ্চেন দেখাতে পারি, এইখান থেকে এই কনসেপ্টের ওপর কোশ্চেন এসছে, ঠিক আছে। এইখান থেকে তোমার হচ্ছে এই টপিকের ওপর ওই স্যার করিয়েছিলেন, রাহুল স্যার, সেখান থেকেও কমন এসছে, ঠিক আছে। আমাদের থেকে যে কি কমন এসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এই ট্রান্সফরমারের ওপর সেম কোশ্চেন, ঠিক আছে। এই যে এই কনসেপ্টের ওপর কোশ্চেন কমন পড়েছিল, ঠিক আছে। এই যে এই টাইপটার ওপর কোশ্চেন দিয়েছিল, দেখবে একটা বড় সার্কিট দিয়েছিল JEE মেন্স থেকে, কিন্তু কনসেপ্টটা এটাই ছিল, এই কনসেপ্টের উপর ম্যাথ এক্সামে দিয়েছিল, ঠিক আছে। তারপরে তোমার ধরো আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি শান্টের ওপর কোশ্চেন, ঠিক আছে। এই ফর্মুলাটার উপর কোশ্চেন পড়েছিল, MR = NR, এই টাইপের ওপর আমার পরীক্ষার কোশ্চেন পড়েছিল, ঠিক আছে। তো সেরকম আমাদের হচ্ছে এরকম অনেক আমি জিনিস দেখাবো, এই যে এরকম আমি ভর্তি জিনিস দেখাবো যেগুলোর উপর পরীক্ষাতে কোশ্চেন পড়েছে, ঠিক আছে। এই যে এই গ্রাফের ওপর কোশ্চেন পড়েছে, ওহমের সূত্রের এই যে গ্রাফ, এর উপরও কোশ্চেন পড়েছে, সব আমি এরকম প্রচুর দেখাতে পারি, দেখো এই যে E1 = 2E2, এই যে এইগুলোর উপর পরীক্ষার কোশ্চেন পড়েছে, আমি এরকম আরো অনেক দেখাতে পারি, অনেক, ঠিক আছে। এরকম আমার কাছে ভর্তি জিনিস আছে, এই সলিনয়েডের ওপর কোশ্চেন যা করিয়েছিলাম, সেম জিনিস যা করিয়েছি সেই জিনিসের উপর কোশ্চেন কমন পড়েছে, যা করিয়েছি দেখো এই সেম জিনিস 2m/π, সেম জিনিস, এই 2m/π এর অঙ্কটা পড়েছিল কোশ্চেন পরীক্ষাতে, এই কোশ্চেনগুলো সব কমন পড়েছিল। তো যদি কেউ মনে করো যে আমাদের অনলাইন বা অফলাইন এই দুই জায়গাতে আমি পড়াচ্ছি, কেউ অ্যাডমিশন নেবে, ঠিক আছে, আমার বাড়ির কাছেই ওই বেলঘড়িয়া দমদমের মাঝামাঝি একটুখানি আমার বাড়ি থেকে নতুন বাজার এবং বেলঘড়িয়া দুই জায়গাতে আমি অফলাইন এবং অনলাইন আমি অ্যাপে করাচ্ছি। যদি কেউ চাও, আমাদের এই ব্যাচের দাম এখানে রয়েছে, ফিজিক্সের দাম 799, ম্যাথেরও তাই, কেমিস্ট্রিরও তাই, বায়োলজিরও তাই, ইংলিশের দাম একদমই কম 399, বাংলারও দাম 399, কম্বো কোর্সের দাম 2799, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সের দাম এখানে লেখা আছে। এবং আর একটা কথা, তোমাদের যে ব্যাচগুলো তোমাদেরকে দেওয়া হবে, সেই ব্যাচগুলো দুর্গাপুজো উপলক্ষে এখন 200 টাকা করে ডিসকাউন্ট রয়েছে। দুর্গাপুজো চলে গেলে কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা আর পাবে না, তাই যারা ব্যাচ নিতে চাও এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে নিতে হবে। দুর্গাপুজো চলে গেলে কিন্তু এই ডিসকাউন্ট তুমি আর পাবে না, তাই যারা ব্যাচ নেবে এই স্বল্প দামে আমরা ব্যাচ দিচ্ছি। দেখো এই যে 799 টাকাটা লেখা রয়েছে, এই টাকাটা তুমি যে স্যারের কাছে অফলাইন বা অনলাইনে পড়বে, যেখানেই পড়ো না কেন, দেখবে সেখানের 1 মাসের ফিস, এটা 1 মাসের ফিস, সেটা আমরা পুরো সেমিস্টার পড়িয়ে তোমাদের এই ফিসটা নিচ্ছি। মানে এই ফিসটা দিয়ে কেউ গোটা একটা সেমিস্টার পড়তে পারবে। তুমি হিসাব করে দেখো তো, 6 মাস তোমার মোটামুটি একটা সেমিস্টার মানে 6 মাস মানা হয়, তা তুমি হিসাব করে দেখো মাত্র 100 টাকার বিনিময়ে ক্লাস চলছে, 100 টাকার বিনিময়। এবার এটা যথেষ্ট আমি চেষ্টা করেছি সাধারণ যাদের পক্ষে সম্ভব না, মধ্যবিত্ত বা গরিব ছাত্রছাত্রীদের জন্য যতটা পারা যায় চেষ্টা করেছি। তো যারা অনলাইনে জয়েন করতে চাও, এইটাই ব্যাচের প্রাইস, যারা জয়েন করতে চাও করতে পারো, অথবা অফলাইনে জয়েন করতে চাইলে বেলঘড়িয়া বা দমদমে মানে আমি পড়াই, বেলঘড়িয়া এই নতুন বাজারের কাছে।
এটা আমার নাম্বার 9875530216 আর 8274916916 এই দুটো নাম্বারে কল করে নেবে। কল করে নিয়ে তারপর তোমরা হচ্ছে আমাদের যদি কোনো কারণে ব্যাচ কিনতে অসুবিধা এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। সেম টু সেম প্রাইস 11-এর ক্ষেত্রেও রয়েছে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি প্রত্যেক আর বায়োলজি প্রত্যেকটার প্রাইস হচ্ছে তোমার এখানে 799 799 799। বায়োলজিটার দাম একটু কম আছে, ইংলিশের দাম, বেঙ্গলির দাম, সব কিছুর দাম আমি এখানে লিখে রেখেছি এবং কম্বো কোর্সও আছে যেটা তোমরা এখন 2799-তে পেয়ে যাবে। ঠিক আছে, আর বাংলা ইংলিশের কম্বো নিতে পারো 599 টাকা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ এটার দাম হচ্ছে 1799 টাকা। এই দামে তুমি কোর্স পেয়ে যাচ্ছ একদমই কমে, মানে মাত্র হয়তো তুমি দেখতে গেলে মাসে 100 টাকার বিনিময়ে আমরা হয়তো পড়াচ্ছি, যে দামে এখন আর এই টাইমে হয় না, সত্যি কথা হয় না। যদি কেউ চাও এই টাইমের মধ্যে জয়েন করতে, পুজো উপলক্ষে এখন অফার চলছে, RS200 এই কুপন কোডটা ইউজ করো। যদি সমস্যা হয় কোনো কোর্স কিনতে গেলে বা কিছু, তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে 9875530216 এই নাম্বারে কল করে নেবে, অথবা 8274916328 এই নাম্বারে কল করে নেবে, নিয়ে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারো। সেখানে আমরা একদম ধরে ধরে ডিটেলসে গাইড করব, যে যে পয়েন্টগুলো আমি বললাম, যে যে কারণগুলোর জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে আগে সেগুলো ঠিক করব, এবং আমি যে পয়েন্টগুলো বললাম যেগুলো এক্সট্রা তোমাদেরকে দেবো সেগুলোও দেবো। যারা চাও খুব কুইকলি জয়েন করো, ঠিক আছে? পুজোর মধ্যেই অফারটা রয়েছে, তারপরে কিন্তু এই সুযোগটা পাবে না। তো এটুকু বললাম, আর কি কি অসুবিধাগুলো সেগুলো তোমাকে দেখালাম, এবং কি কিভাবে ঠিক করব সেটাও আমি তোমাকে বললাম। তো সবাই যারা এই জিনিসগুলোকে ফলো করবে আশা করি তারা উপকার পাবে। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, এবং পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।